দুদিন থেকে জিনিসপত্র গোছানো চলল। পাড়ার মধ্যে আছে মাত্র ৩ ঘর প্রতিবেশী। কারোর সঙ্গে কারোর কথাবার্তা নেই। পাড়ার চারিধারে বন জঙ্গল, পিটুলি গাছ, তেঁতুল গাছ, বাঁশঝাড়, বহু পুরনো আম কাঁঠালের বাগান। দ্রব্য ঠাকুরনের বাড়ির চারধারে বনে বনে নিবিড়। সূর্যের আলো কস্মিনকালেও ঢোকে না। তার উপর বাড়ির সামনে একটা ডোবা, বর্ষার জলে টইটুম্বুর। দিন রাত ব্যাঙের একঘেয়ে ডাক, দিনে রাতে মশার বিনবিনুনি। দ্রব্য ঠাকুরন আজ ২ মাসকাল ম্যালেরিয়ায় ভুগছেন, পালা জ্বর। ঘড়ির কাঁটার নিয়মে তা আসবে একদিন অন্তর অন্তর, ঠিক বিকেল বেলাটিতে। ও বাড়ির ঠাকুরন এসে জিজ্ঞেস করলেন জানালার কাছে দাঁড়িয়ে, বলি, ও দিদি, অমন করছো কেন? জ্বর এলো নাকি? আর বউ, মলেই বাঁচি, নিত্যি জ্বর। ওরে মারে, হাত পা কি কামড়ান না কামড়াচ্ছে। একটু উঠে হেঁটে বেড়াতে দেবে না? এ কি কাণ্ড! হ্যাঁ গা, ভয় কি? অমন করো না। টেবু আসবে চিঠি পেলেই, কানু আসবে, বিন্দে আসবে। তোমার নাতিরা বেঁচে থাক। অমন সোনার চাঁদ নাতি সব, ভাবনা কি তোমার দিদি? আমাকে কেউ দেখে না বউ। কেন দেখবে না দিদি? সবাই দেখবে। তুমি বেশি বকো না, চুপটি করে শুয়ে থাকো। আমার গরু উত্তর মাঠে। কোথায় গরু দিয়ে এসেছিলে? জোটে গয়লার অড়ল ক্ষেতের পাশে। আচ্ছা, আমি এনে দেব এখন গরু। আমারও গরু রয়েছে জোটে গয়লার জমির কাছেই। তুমি শুয়ে থাকো। আরও ঘণ্টাখানেক পরে বৃদ্ধা ঠাকুরন আবার এসে জানলার কাছে দাঁড়িয়ে বললেন, কম্প থেমেছে দিদি? গরু, আমার গরু তো। কোনো ভয় নেই, সে আমি এনেছি। কম্প থেমেছে। সারা বর্ষা দ্রব্যময়ী এমনি ম্যালেরিয়ায় ভোগেন। তাঁর বড় নাতি শ্রীশচন্দ্র ওরফে টেবু কাজ করে ইছাপুরে, মেজ নাতি পাকশিতে, আর ছোট নাতিও ওদিকে যেন কোথায় থাকে। ঠাকুরন আপনার জন কেউ নয়, পাড়ার পাশের বাড়ির প্রতিবেশিনী মাত্র। বছরের মধ্যে গড়ে ৩-৪ মাস ২ বৃদ্ধার মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়, মুখ দেখা দেখি থাকে না। তবুও ঝগড়া কেটে গেলে পাড়ার মধ্যে একমাত্র ঠাকুরনই দ্রব্যময়ীকে দেখাশুনো করেন সবচেয়ে বেশি। জ্বরে শয্যাশায়ী হয়ে থাকলে তার গরুটাও নিজের গরু দুটোর সঙ্গে মাঠে বেঁধে দিয়ে আসেন। একটু সাবু হয়তো করে নিয়ে আসেন, অন্তত জানালায় উঁকি মেরে দুটো একটা কথাও বলেন। সন্ধ্যার দিকে দ্রব্যময়ী লেপতোষক ফেলে ঝেড়ে উঠলেন। পালা জ্বরের কম্প থেমে গিয়েছে। জ্বর যদিও এখনো যায়নি, মুখ তেতো, মাথা ভার, শরীর ঝিমঝিম করছে। ডাক দিলেন, বউ, গরু এনেছ দিদি? ২-৩ বার ডাকের পর ঠাকুরন উত্তর দিলেন, কে ডাকে? দিদি, ঠেলে উঠেছ? বলি, আমার গরুটা কি এনেছ মাঠ থেকে? হ্যাঁ, গরু গরু করেই মোলে শেষকালটা। জ্বর ছেড়েছে? ছেড়েছে। বলি, গরু কোথায় বেঁধে রাখলে? গোয়ালে গো, গোয়ালে। খেপলে যে গরু গরু করে। দ্রব্য ঠাকুরন টিমিটা জ্বালালেন। আমড়া গাছে একটা তোড়ো পাখি আর একটা তোড়ো পাখির সঙ্গে কথাবার্তা কইছে। দ্রব্য ঠাকুরন বিরক্ত হয়ে উঠিলেন। কি একঘেয়ে আওয়াজ রে বাপু, চালাচ্ছে তো চালাচ্ছেই। ৮ ঘন্টা হয়ে গেল, একে মাথা ধরে আছে, ভালো লাগে? থাম না বাপু, মানুষে জানোয়ারে সবাই মিলে পেছনে লাগলে কি করে বাঁচি?
গোয়ালে গিয়ে ধ্রুব ঠাকুরন মুংলি গরুটাকে দেখে প্রাণ ঠান্ডা করলেন। মুংলি না খেলে তার খাওয়া হয় না। এই বন জঙ্গলে ঘেরা নির্জন স্বামীর ভিটে আঁকড়ে পড়ে আছেন। সবাই ছেড়ে গিয়েছে তাকে, কতক স্বর্গে, কতক বা বিদেশে। তার 2 ছেলে, 2 মেয়ে, নাতি নাতনি, একঘর বড় গেরস্ত, কেউ নেই আজ। মংলিকে নিয়ে তিনি একা পড়ে আছেন গোপীনাথপুরের ভিটেতে। তাই গরুটাকে অত ভালোবাসেন। মাঠে বেঁধে দিয়ে বারবার করে দেখে আসেন, নদীতে জল খাওয়াতে নিয়ে যান। জ্বর হয়েছিল নাকি শুনলাম খুড়িমার? হ্যাঁ মা, আজ 2টো ভাত রাঁধব, তাই সকাল সকাল ঘাটে যাচ্ছি। আর মা, তোমার থাকতেও নেই, অমন সব নাতি নাতনি থাকতেও তোমার এই দুর্দশা, সবই কপাল। অর্থাৎ 2 চাকরে নাতি আছে বলে তোমার গুমর করবার কিছু নেই, তুমি যে তিমিরে সেই তিমিরে। ধ্রুব ঠাকুরন বনের মধ্যে ঢুকে উঁকি মেরে কি দেখছেন, এমন সময় মুখুজ্জেদের সেজে বউ পেছন থেকে বললে, কি দেখছেন ও খুড়িমা? এই খয়ের খাগি কাঁঠাল গাছটাতে কাঁঠাল আছে কিনা 1-8টা। একটা গাছ কাঁঠাল মা, সর্বনেশেদের জন্য যদি মা আর কিছু ঘরে উঠল, নিজে থাকি অসুখে পড়ে। কে কাঁঠাল নিলে খুড়িমা? কে নিয়েছে, আমি কি আর চৌকি দিতে গিয়েছি বসে বসে? এই পাড়ার মধ্যেই চোরের ঝাড়, দেখো তো তোর, না দেখো তো মোর। সর্বনেশে কলিকালে কি আর ধম্মজ্ঞান আছে মা? চলুন খুড়িমা, ঘাটে যাই। ধ্রুব ঠাকুরন বকতে বকতে ঘাটের দিকে চলেন। স্নান সেরে এসে 2টো আলো চাল ফুটিয়ে ডুমুরের চচ্চড়ি করে ভাত বেড়ে নিয়ে খেতে বসেছেন। এমন সময় বাড়ির পেছনে কাগজি লেবু গাছটার তলায় কি খসখস শব্দ হচ্ছে। ধ্রুব ঠাকুরন হাঁক দিলেন, কে রে নেবু তলায়? ক্ষীণ বালিকা কণ্ঠে উত্তর এলো, এই আমি কনক ঠাকুমা। কেন, ওখানে কি হচ্ছে শুনি? কি হচ্ছে ওখানে? বের হয়ে আয় দিকে, সামনে আয়। একটা ম্যালেরিয়া শীর্ণ 11 বছরের বালিকা মূর্তি নিষ্ক্রান্ত হয়ে উঠোনে এসে ধ্রুব ঠাকুরনের ক্রুদ্ধ দৃষ্টির সম্মুখে দাঁড়াল। এই আমার মার মুখে অরুচি, কিছু খেতে পারে না, তাই গিয়ে বললে, যা তোর ঠাকুমার নেবু গাছ থেকে একটা নেবু। ধ্রুব ঠাকুরন তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, হ্যাঁ যা, তোর বাবা নেবু গাছ পুঁতে রেখে গিয়েছে, যা তুলে নিয়ে আয় গিয়ে। যত সব চোর ছ্যাঁচড় নিয়ে হয়েছে। তোর মার মুখে অরুচি, তা হাটে নেবু কিনতে পারিস নে? এখানে কি তোর বাবার গাছ আছে এখানে? বালিকা চুপ করে দাঁড়িয়ে রইল। ধ্রুব ঠাকুরন আপন মনে বকে যেতে লাগলেন। অনেকক্ষণ পরে বালিকা ভয়ে ভয়ে বললে, ও ঠাকুমা। কি? আমি চলে যাব? কেন, তোকে কি বেঁধে রেখেছি নাকি? যা। নেবু দেবেন না? ধ্রুব ঠাকুরন চুপ করে আপন মনে বড় বড় কয়েকটি ভাতের গ্রাস মুখে পুরে দিলেন। অরুচি কেন? তোর মার কি ছেলে পিলে হবে নাকি? তা তো জানি নে ঠাকুমা। যা, নিয়ে যা, তবে একটার বেশি নিবি নে, বুঝলি? ঠাকুমা, একটা নেবু দেবেন? কেন রে? ওবেলার লেবু ওবেলা ফুরিয়েছে, এবেলা একটা দরকার। মা বললে। আচ্ছা, আয়, উঠে বস একটু। বালিকাটি অনিচ্ছা সত্ত্বেও এসে বসে, নয়তো লেবু পাওয়া যায় না। বুড়ির কাছে বসতে তার ইচ্ছে হয় না। তার সমবয়সী বালিকারা রায়পাড়ার পুকুর ধারে এতক্ষণে ফুল তোলাতুলি খেলা আরম্ভ করে দিয়েছে। তার প্রাণ পড়ে রয়েছে সেখানে।
কিন্তু দ্রব্য ঠাকুরনের নিঃসঙ্গ মন যাকে আঁকড়ে ধরতে চায় এই নির্জন বৈকাল বেলাটিতে। তবুও দুটো কথা বলবার লোক তো বটে। দ্রব্য ঠাকুরন আপন মনেই বকে চলেছেন নাত বউয়ের মন্দ ব্যবহারের কথা, নাতির ছেলে খোকনের অলৌকিক গুণাবলী, ছোট নাতি পরেশ তাঁকে কীরকম ভালোবাসে, এই ধরনের নানা রকম কথা শুনতে শুনতে ক্ষুদ্র শ্রোতাটির হাই ওঠে। সে করুণ স্বরে বলে, ঠাকুমা, মা সাবু চড়িয়ে আমায় বললে নেবু নিয়ে আয়, বেলা গেল। হ্যাঁ, হচ্ছে হচ্ছে, তারপর শোন না। মা বকবে, নেবু নইলে সাবু খেতে পারবে না। আচ্ছা শোন, তারপর খোকনমণি সেই পেয়ারা তো খাবেই, কিছুতেই ছাড়ে না, ওর মাও দেবে না। আমি বলি, বউ চাচ্ছে খেতে, এক টুকরো ওকে দাও। তা আমায় বললে, আপনি চুপ করে থাকুন, আপনি কি বোঝেন ছেলে মেয়ে মানুষ করার, আপনাদের সেকাল গিয়েছে। আমি জানি নে ছেলে মেয়ে মানুষ করতে, তবে তুই তোর বর পেলি কোথা থেকে রে বেটি? আমি এবার যাই ঠাকুমা, নেবু একটা। আচ্ছা, তা নিয়ে যা একটা নেবু। শুনলি তো সব কাণ্ড কারখানা, দিদি শাশুড়ি বড় মন্দ। এমন সময় বাড়ির বাইরে একখানা গরুর গাড়ির শব্দ শোনা গেল। দ্রব্য ঠাকুরনের মেজ নাতি নীরদচন্দ্র দুটি ভারী মোট দুহাতে ঝুলিয়ে বাড়ি ঢুকে ডাক দিলে, ও ঠাকমা। দ্রব্য ধর্মর করে উঠে দাঁড়িয়ে একগাল হেসে বললেন, কানু, আয় ভাই আয়, ভালো আছিস? দ্রব্য ঠাকুরন জিজ্ঞেস করলেন, তারপর কি মনে করে? হঠাৎ যে বুড়িকে মনে পড়েছে তাহলে? বাবা, সারা আষাঢ় মাস অসুখে ভুগে ভুগে, তাই এখনো কি সেরেছি? এমন একটা লোক নেই যে এক ঘটি জল এগিয়ে দেয়। ওই নবউ ছিল তাই। এত চিঠি দিলাম, না এলো টেবু, না এলো বিন্দে, না এলে তুমি। নঠাকুরন খবর পেয়ে ছুটে এলেন। গ্রামের ছেলে, জন্মাতে দেখেছেন, অনেক দিন পরে দেখে খুব খুশি। কুশল প্রশ্নাদি জিজ্ঞেস করার পর বললেন, তা কানু, তোমরা সোনার চাঁদ সব নাতি থাকতে বুড়ি এখানে বেঘরে মারা যাবে? পালা জ্বরে ধরেছে, এই আজ ভালো আছে, কাল এমন সময় লেপ কাঁথা মুড়ি দিয়ে পড়বে। কে দেখে কে শোনে, তার উপর আবার গরু, একটা বিহিত করে যাও যা হয়, নইলে। সেসবের জন্যেই তো আশা। চিঠি পেয়েছি অনেক দিন, সাহেব ছুটি দিতে চায় না, পরের চাকরি, তাই দেরি হলো। দ্রব্য ঠাকুরন বললেন, ভালো কথা, অনব, দুখানা গজা নিয়ে যাও, জল খেও, কানু এনেছে আমার জন্যে। তা ও যেমন পাগল, আমার কি দাঁত আছে যে গজা খাবো? নিয়ে যাও নব। তা দাও দুখানা, নিয়ে যাই। ভালোটা মন্দটা এ পাড়া গাঁয়ে তো চোখেই দেখতে পাইনি দিদি। বেঁচে থাক তোমার সোনার চাঁদ নাতিরা। তোমার ভাবনাটা কিসের? বিশেষ করে কানুর মতো ছেলে নেই এ গাঁয়ে। আমি যা বলবো তা মুখের ওপরেই বলবো। যার ফলে নবৌ দুখানার জায়গায় চারখানা গজা হাতে খুশি মনে বাড়ির দিকে চললেন। কিছুক্ষণ পরে নাতি ঠাকুমার পরামর্শ হলো রাত্রে কানু এক মতলব ফেঁদে এসেছে, ঠাকুমাকে সে কাশি নিয়ে গিয়ে রেখে আসবে। তার একজনকে বন্ধুর মা কাশিতে থাকেন, সেই একই বাড়িতে ঠাকুমাকে রাখবে। পরদিন সকালে নবৌ শুনে খুব খুশি। অমন সব নাতি থাকতে ভাবনা কি, তীর্থধর্ম করার সময়ই তো এই। যাবার দিন দ্রব্য ঠাকুরন প্রিয় মুংলি গরুটার ভার দিয়ে গেলেন নবৌকে। বারবার মাথার দিব্য দিলেন, মুংলিকে যেন যত্ন করা হয়। বললেন, ও গরু তোমারই হয়ে গেল নবৌ, আমায় আশীর্বাদ করো যেন কাশিতে হাড় কখানা রাখতে পারি।
দ্রব্য ঠাকুরন ট্রেনে কোনো রকমে সুচিতা বজায় রেখে কাশী এসে পৌঁছালেন। একটা গলির মধ্যে দোতলা একটা বাড়ির নিচের তলার ঘরে কানুর সেই বন্ধুর মা কাশীবাস করছেন। পাশেই আরেকখানা ছোট ঘর ভাড়া নেওয়া হয়েছে দ্রব্য ঠাকুরনের জন্য। আপনার রান্না বান্নার ব্যবস্থা কাল থেকে করলেই হবে। আজ আমার ঘরে দুধ আর মিষ্টি আছে, আপনার জন্য রাখলাম কি না? আপনার লোমবস্ত্র বার করুন। দ্রব্য ঠাকুরন ভালো করে না বুঝতে পেরে বললেন, কি বললেন? বলছি লোমবস্ত্র বের করে পরুন, একটা কিছু মুখে দিতে হবে তো। লোমবস্ত্র কি জিনিস পাড়াগাঁয়ের মানুষ দ্রব্য ঠাকুরন কখনো শোনেননি, তবে জিনিসটা যে বস্ত্রজাতীয় দ্রব্য তা বুঝতে পারলেন। বললেন, সে তো আমার নেই। লোমবস্ত্র নেই? আপনি জপ করেন কি পরে? এই সাদা থান পরেই জপ করি, আর কোথায় কি পাব? বাড়িখানা গলির মুখে হলেও প্রায় সদর রাস্তার উপরে। অনেক রাত পর্যন্ত গাড়ি ঘোড়া রাস্তার গোলমাল থামে না। নিরিবিলি বন জঙ্গলের মধ্যে বাড়িতে একা থাকা দ্রব্য ঠাকুরনের চিরদিনের অভ্যাস। এত গোলমালে বড়ই অস্বস্তি বোধ করতে লাগলেন তিনি। কি মুশকিলেই পড়া গেল না, কাশীর লোক ঘুমোয় কখন? কানু তার পরদিন বন্ধুর মার হাতে পল্লীবাসিনী পিতামহীকে সমর্পণ করে কর্মস্থানে চলে গেল। তার ছুটি ফুরিয়েছে। বন্ধুর মার নাম নীরজাবাসিনী। দ্রব্য ঠাকুরন এর সঙ্গে দশাশ্বমেধ ঘাটে বিকেলে বেড়াতে গেলেন। এক গেরুয়া কাপড় পরা সন্ন্যাসীর চারপাশে খুব ভিড়। নীরজা সেখানে জুটলেন গিয়ে। কর্মবাদ, সেবাধর্ম ইত্যাদি নিয়ে সন্ন্যাসী কী সব কথা বলে যাচ্ছেন। দ্রব্য ঠাকুরন অতশত বুঝতে পারলেন না। দ্রব্য ঠাকুরন ভয়ে ভয়ে থাকেন। তার সঙ্গিনী তাকে নিতান্ত নাস্তিক, অজ্ঞ, মূর্খ বলে না ঠাওরান। দিন কয়েক যেতে না যেতেই দ্রব্য ঠাকুরন বুঝে নিলেন সঙ্গিনীটি ধর্মবাতিগ্রস্তা, সাধু সন্ন্যাসীর ভক্ত। যদি কোথাও নতুন ধরনের সাধু মন্দিরে কি ঘাটে বসে আছে, তবে আর নিস্তার নেই। সেখানে বসে অমনি হাত জোড় করে বক বক বকুনি জুড়ে দেবে। রাস্তাঘাটে বেরুলে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, বাসায় ফেরবার নামটি নেই। এত বিরক্ত ধরে দ্রব্য ঠাকুরনের, কিন্তু তিনি কি করবেন? কাশীর রাস্তা চেনেন না, একাও বাসায় ফিরতে পারেন না সঙ্গিনী না ফিরলে। একদিন বিশ্বনাথের মন্দিরে সন্ধ্যার আরতি দেখতে গেলেন দুজনেই। সেখানে একজন সন্ন্যাসিনী নাট মন্দিরে বসে আছেন, গেরুয়া কাপড় পরনে, মাথায় জটা। নীরজা তো সাধু সন্ন্যাসী দেখলে সর্বদা এক পায়ে খাড়া। নীরজা জিজ্ঞেস করলেন, মাইজি, আমার ভক্তি হচ্ছে না কেন? দ্রব্য ঠাকুরন মনে মনে বললেন, সর্বদা সাধু সন্ন্যাসী নিয়েই তো আছো, এখানে প্রণাম ওখানে ধন্না, 2 ঘণ্টা ধরে নাক টেপাটিপি। এতেও যদি তোমার ভক্তি না হয়ে থাকে, গঙ্গার জলে ডুবে মরো গি। ঢং দেখে আর বাঁচি নে, মরো না আর কি।